ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে বহু প্রাণহানি, এখনও চলছে উদ্ধার অভিযান। নভেম্বর থেকে অস্ট্রেলিয়ায় শুরু হচ্ছে অস্ত্র ফেরত কর্মসূচি, ঘোষণা প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজের। রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও গভীর করার প্রত্যয় ব্যক্ত করেন সাউথ কোরিয়ার নেতা কিম জং উন। জটিল ভূখণ্ডে খনিজ অনুসন্ধানে নতুন এআই মডেল উন্মোচন করল চায়না। জলপ্রপাতকে ঘিরে গড়ে উঠেছে শতাব্দী প্রাচীন জনপদ। চায়নার ফুরঙ্গে নেমেছে দেশি বিদেশি পর্যটকের ঢল। এশিয়ার রাজনৈতিক, অর্থনৈতিক সহ সবশেষ খবরাখবর আপনাদের সামনে এক নজরে তুলে ধরছি আমি আব্দুল্লাল মামুন। ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলীয় ফ্লোরেস দ্বীপে শনিবারের ভয়াবহ 7.7 মাত্রা শক্তিশালী ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 53 জনে। কম্পনের সাথে সাথে তীব্র ভূমিধসে বিচ্ছিন্ন হয়ে পড়েছে প্রদেশের বহু দুর্গম এলাকা। রিক্টার স্কেলে প্রায় 1000 আফটার শক এবং সুনামি আতঙ্কে ঘরবাড়ি হারিয়ে প্রায় 5000 মানুষ আশ্রয় নিয়েছেন খোলা আকাশের নিচে। শনিবার ভোরে ইন্দোনেশিয়ার ইস্ট নুসা টেঙ্গারা প্রদেশের ফ্লোরেস দ্বীপে আঘাত হানে 7.7 মাত্রার ভয়াবহ ভূমিকম্প। মাত্র 10 কিলোমিটার গভীরে সৃষ্ট এই ভূকম্পনে মুহূর্তেই ধসে পড়ে বহু ঘরবাড়ি ও সরকারি অবকাঠামো। রুটেন, মাউমেরে ও নাগেকেও সহ 6টি রিজেন্সিতে 1000-এর বেশি ঘরবাড়ি, হাসপাতাল এবং বন্দরের টার্মিনাল ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ভূমিকম্পের পর প্রায় 1000 আফটার শক রেকর্ড করা হয়েছে, যা আতঙ্ক বাড়িয়ে দিয়েছে স্থানীয়দের মাঝে। এই দুর্যোগে এখন পর্যন্ত 53 জনের প্রাণহানি নিশ্চিত তথ্য পাওয়া গেছে এবং আহত হয়েছেন শতাধিক বাসিন্দা। পাহাড়ি অঞ্চল হওয়ায় মূল সড়কগুলো ভূমিধসে অবরুদ্ধ হয়ে পড়েছে এবং দুর্গম পাহাড়ি গ্রামগুলোতে যোগাযোগ ও বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে, ফলে পৌঁছানো যাচ্ছে না জরুরি ত্রাণ ও উদ্ধার সরঞ্জাম। ভূমিকম্পে আঞ্চলিক হাসপাতালগুলোর ছাদ ও দেয়াল ভেঙে পড়ায় চিকিৎসা প্রদানও অসম্ভব হয়ে পড়েছে। রোগীদের খোলা প্রাঙ্গণ ও রাস্তার ধারে অস্থায়ী তাঁবুতে রেখেই চিকিৎসা দিচ্ছেন চিকিৎসকরা। নাগেকেও এলাকার একটি চিকিৎসা তাঁবুতে গুরুতর আঘাত নিয়ে শয্যাশায়ী 40 বছর বয়সী কুমালা জানান সেই আতঙ্কময় মুহূর্তের বিবরণ। ভূমিকম্প শুরু হতেই চারপাশটা যেন ঘুরছিল। আমি উঠে দাঁড়ানোর আগেই ওপর থেকে পাথর আর ইট এসে আমার গায়ে পড়ে। আমার 2 সন্তান সহ আমরা চাপা পড়ে যাই। পরে উদ্ধারকারীরা আমাদের বের করে আনেন। আমার পা ভেঙে গেছে আর মেরুদণ্ডেও মারাত্মক আঘাত পেয়েছি। অন্যদিকে ঘরবাড়ি হারানো প্রায় 5000 মানুষ আশ্রয় নিয়েছেন পাহাড় ও ফসলি জমির উন্মুক্ত তাঁবুতে। সরকারের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী পাঠানোর দাবি করা হলেও বাস্তবে অনেক দুর্গম এলাকায় এখনও পৌঁছায়নি পানি ও শুকনো খাবার। প্রচণ্ড ক্ষোভ নিয়ে খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছেন 63 বছর বয়সী ভুক্তভোগী আব্দুল মুতাস। আপনারা নিজের চোখেই দেখতে পাচ্ছেন, আমরা গাছের নিচে ঘুমাচ্ছি। আমাদের জরুরি ভিত্তিতে ট্রিপল, খাবার পানি আর শুকনো খাবার দরকার। সাথে শিশুদের ওষুধপত্র প্রয়োজন, নইলে তারা অসুস্থ হয়ে পড়বে। সরকারের কাছ থেকে এখনো কোনো সাহায্য পাইনি। নিজ উদ্যোগেই আমরা এখানে আশ্রয় নিয়েছি। দ্রুত ত্রাণ বিতরণ ও সম্পদ ব্যবহারের সুবিধার জন্য সমগ্র প্রদেশে জরুরি অবস্থা জারির প্রক্রিয়া শুরু করেছে স্থানীয় প্রশাসন। জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, উদ্ধার কাজ জোরদার করার পাশাপাশি বিচ্ছিন্ন গ্রামগুলোর সঙ্গে যোগাযোগ পুনঃস্থাপনকেই এই মুহূর্তে সবচেয়ে বেশি অগ্রাধিকার দেওয়া হচ্ছে। 7টি ক্ষতিগ্রস্ত অঞ্চলে নিখোঁজদের বিষয়ে স্বজনদের কোনো আনুষ্ঠানিক তালিকা এখনো পাওয়া যায়নি। তবে প্রতিটি অঞ্চলে আমাদের সার্চ অ্যান্টি রেস্কিউ টিম সতর্ক অবস্থায় প্রস্তুত রয়েছে, যাতে মাঠ পর্যায়ের খবরের ভিত্তিতে সাথে সাথে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া যায়। ট্রান্সফ্লোরেস মহাসড়কের ওপর ধসে পড়া মাটি সরিয়ে বিচ্ছিন্ন 3টি রিজেন্সিতে খাদ্য ও চিকিৎসা পৌঁছানো এবং ক্ষতিগ্রস্ত প্রায় 900টি বসতবাড়ি পুনর্নির্মাণ করাই এখন ইন্দোনেশিয়ার দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সামনে মূল চ্যালেঞ্জ। নিজিয়া জামি, TVN 24 নিউজ ডেস্ক। অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যে আগামী 2 নভেম্বর থেকে অস্ত্র ফেরত নেয়ার কর্মসূচি শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ। সিডনিতে গত ডিসেম্বরে ইহুদি উৎসবের অনুষ্ঠানে বন্দুক হামলায় 15 জন নিহত হওয়ার পর জাতীয়ভাবে নেয়া পদক্ষেপের অংশ হিসেবে এই কর্মসূচি চালু করা হচ্ছে। আলবানিজ সরকার গত জানুয়ারিতে বন্দুক ফেরত নেয়া, আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পেতে আরও কঠোর যাচ্ছা এবং বিদ্বেষমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আইন পাশ করে। সরকারের তথ্য অনুযায়ী গত বছর অস্ট্রেলিয়ার রেকর্ড 4.1 মিলিয়ন আগ্নেয়াস্ত্র ছিল।
এর মধ্যে 1.1 মিলিয়ন বেশি ছিল নিউ সাউথ ওয়েলসে। অ্যালবানিজ ও নিউ সাউথ ওয়েলসের প্রিমিয়ার ক্রিস মিন্স এক বিবৃতিতে জানান, রাইফেল ও হ্যান্ডগান জমা দিলে প্রতিটি আগ্নেয়াস্ত্রের জন্য সর্বোচ্চ $1,000 অস্ট্রেলিয়ান ডলার বা প্রায় $700 পর্যন্ত ক্ষতিপূরণ দেওয়া হবে। Australians are quite rightly proud of our gun laws, but the fact is there are more guns in Australia today than there were at the time of dealing with the Port Arthur gun buyback that occurred under the Howard government. This is about strengthening Australia's gun laws and keeping our communities safer. জাপানের ঔপনিবেশিক শাসন থেকে মুক্তির বার্ষিকী উপলক্ষে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে পাঠানো এক বার্তায় দুই দেশের সম্পর্ক আরও গভীর করার প্রত্যয় জানিয়েছেন নর্থ কোরিয়ার নেতা কিম জং উন। রবিবার এই তথ্য জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা KCNA। শনিবার দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপানের আত্মসমর্পণের 81তম বার্ষিকী উপলক্ষে কিমকে অভিনন্দন জানিয়ে বার্তা পাঠান পুতিন। এতে রুশ প্রেসিডেন্ট বলেন, জাপানের বিরুদ্ধে সোভিয়েত সেনাদের লড়াইয়ের সময় যে বন্ধন তৈরি হয়েছিল তা এখন অটুট। ভবিষ্যতেও দুই দেশের মধ্যে সব ক্ষেত্রে সহযোগিতা অব্যাহত থাকবে। পুতিনকে দেয়া বার্তায় কিম বলেন, দুই দেশের বন্ধুত্বের মূল্যবান ঐতিহ্যকে এগিয়ে নিয়ে এই সম্পর্কের আরও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তোলার প্রত্যাশা করেন তিনি। ইউক্রেনে রাশিয়ার যুদ্ধকে সমর্থন দিতে নর্থ কোরিয়ার সেনা ও অস্ত্র পাঠানো শুরু করার পর থেকে দুই দেশের সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। চায়না ভূবিজ্ঞান ভিত্তিক একটি নিজস্ব লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল উন্মোচন করেছে। জটিল ভূখণ্ডে খনিজ সম্পদ অনুসন্ধানে কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহার বাড়ানোই এর মূল লক্ষ্য। কংলিং AI জিও ডিসকভারি নামের মডেলটি আনুষ্ঠানিকভাবে চালু করা হয় চায়নার উত্তর পশ্চিমাঞ্চলের শিনজিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলের কাশগড়ে। উদ্ভাবকেরা জানান, স্থানীয়ভাবে কয়েক দশক ধরে সংগৃহীত ভূতাত্ত্বিক তথ্যের উপর প্রশিক্ষিত করা হয়েছে মডেলটিকে। টেক্সট বিশ্লেষণধারী সাধারণ লার্জ ল্যাঙ্গুয়েজ মডেলের বিপরীতে কংলিংকে সরাসরি ভূতত্ত্বের ব্যবহারিক কাজে উপযোগী করে তৈরি করা হয়েছে। এর মাধ্যমে গবেষকেরা সহজেই ভূতাত্ত্বিক জ্ঞান ভান্ডার থেকে তথ্য খুঁজে নিতে পারবেন। পাশাপাশি শিলা ও খনিজ শনাক্ত করার পাশাপাশি রিমোট সেন্সিংয়ের মাধ্যমে ভূপৃষ্ঠে খনিজ সম্পর্কিত সংকেত শনাক্ত করতে পারবে মডেলটি। এছাড়া এর বিশ্লেষণ সক্ষমতা একাধিক ভাষা সমর্থন করে। ভূবিজ্ঞান ভিত্তিক কাজের জন্য বিশেষভাবে অপটিমাইজ করা মডেলটি ভূতাত্ত্বিক প্রতিবেদনও নির্ভুলভাবে বিশ্লেষণ করতে পারবে। শতাব্দী প্রাচীন এক শহর গড়ে উঠেছে বিশাল এক জলপ্রপাতকে ঘিরে। চায়নার হুনান প্রদেশের ফুরং শহর এখন বিদেশি পর্যটকদের অন্যতম আকর্ষণ। ভিসামুক্ত নীতি সম্প্রসারণ আর সামাজিক মাধ্যমে ব্যাপক প্রচারের ফলে ঐতিহ্যবাহী এই জনপদে বাড়ছে আন্তর্জাতিক পর্যটকের আনাগোনা। জলপ্রপাতের ওপর ঝুলে থাকা শহর এমনই এক অনন্য পরিচয়ে বিশ্বজুড়ে পরিচিত ফুরং। চায়নার মধ্যাঞ্চলের হুনান প্রদেশে অবস্থিত শতাব্দী প্রাচীন এই জনপদ গড়ে উঠেছে বিশাল এক জলপ্রপাতকে ঘিরে। প্রকৃতি আর প্রাচীন স্থাপত্যের এই মেলবন্ধন এখন টানছে বিদেশি পর্যটকদেরও। ভিসামুক্ত নীতি সম্প্রসারণের পাশাপাশি সামাজিক মাধ্যমে ফুরংয়ের সৌন্দর্যের ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ায় প্রতিদিনই বাড়ছে দর্শনার্থীদের সংখ্যা। স্থানীয় কর্তৃপক্ষের তথ্যানুযায়ী 2025 সালে ফুরং শহরে ভ্রমণ করেছেন 6.5 মিলিয়ন পর্যটক। তাদের মধ্যে 70টিরও বেশি দেশ ও অঞ্চল থেকে আসা 338,000 বিদেশি পর্যটক ছিলেন। এতে চায়নার আন্তর্জাতিক পর্যটন খাত ঘুরে দাঁড়ানোর চিত্র স্পষ্ট হচ্ছে। আন্তর্জাতিক পর্যটকের সংখ্যা বাড়ায় তাদের জন্য সেবার মানও উন্নত করছে কর্তৃপক্ষ। প্রতি বছরই আমাদের পর্যটকের সংখ্যা, বিশেষ করে বিদেশি পর্যটকের সংখ্যা দ্রুত গতিতে বাড়ছে। এখন আমাদের স্বতন্ত্রভাবে ভ্রমণকারী পর্যটকদের প্রায় 40%ই আন্তর্জাতিক পর্যটক। প্রাচীন ঐতিহ্য, অনন্য প্রাকৃতিক সৌন্দর্য আর আন্তর্জাতিক পর্যটন বান্ধব সেবার সমন্বয়ে ফুরং এখন শুধু চায়নার নয়, বিশ্বের পর্যটন মানচিত্রেও নিজের জায়গা করে নিচ্ছে। নাহিদ সিহান, TVN 24 নিউজ ডেস্ক। এক নজরে প্রতিদিন এশিয়ার খবর জানতে চোখ রাখুন TVN 24 নিউজ নেটওয়ার্কের ইউটিউব ও ফেসবুক পেজে।